আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পেজের প্রথম কোনো ভিডিওতে। আমি আফতাবউদ্দিন, জুলজি অ্যান্ড বিয়ন্ডের প্রতিষ্ঠাতা। আমরা এই পেজটা খোলার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে আমাদের প্রাণীবিজ্ঞানের জ্ঞান এবং বায়োলজির বেসিক বিষয়গুলো আমরা সবার সাথে শেয়ার করতে পারি। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করব বাংলাদেশের যারা এইচএসসি লেভেলে আছে এবং যারা অনার্সে প্রাণীবিদ্যা পড়াশোনা করে তাদের সাথে আমাদের যেই অভিজ্ঞতাগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। তো আমরা সচরাচর জানি বায়োলজি বা জুলজি এমন একটা বিষয় যেটা মুখস্থ করতে হয়, বোঝার কিছু নাই, কিন্তু আসলে বায়োলজি বা জুলজির বিষয়গুলাই বোঝার চেয়ে পড়ার চেয়ে এটাকে বাস্তব জীবনের সাথে মেলানোর অনেক বিষয় আছে যেগুলো আমরা হয়তো না বুঝে পড়ার কারণে আমাদের মাথায় ঢুকে না। তো আমরা চেষ্টা করব আমাদের লাইভ ক্লাস হোক, রেকর্ডেড ক্লাস হোক বা ভিডিওর মাধ্যমে আমরা এই সকল জটিল বিষয়কে সহজবোধ্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে আমরা আলোচনা করব প্রাণীবিদ্যা বা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা এইচএসসির দ্বিতীয় পত্রে থাকে, সেটা হচ্ছে গিয়ে মানব শরীর সংস্থানের আমাদের এক নজরে মানব পরিপাকতন্ত্র, অর্থাৎ আমরা পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব। পাশাপাশি এটা জুলজির অনার্স তৃতীয় বর্ষের পরিপাকতন্ত্রে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা শুরুতেই যদি আমরা আলোচনা করি যে পরিপাক জিনিসটা কি। পরিপাক হচ্ছে, আমরা তো সকল প্রাণী বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, তো সেই ক্ষেত্রে মানুষও ব্যতিক্রম নয়। মানুষ যেহেতু পরজীবী প্রাণী নয়, মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতেই হয়। তো খাদ্য গ্রহণ করার পর একটা প্রাণী যখন সে খাদ্যকে পরিপাকের মাধ্যমে শোষণ উপযোগী করে, সেটা হচ্ছে পরিপাক। মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই শোষণ উপযোগী করে। এর মধ্যে কয়েকটা পরিপাক আছে। যেমন আমরা পরিপাকটাকে বেসিক্যালি দুটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, অর্থাৎ কি আমরা যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আমরা দুটো বিষয় আলোচনা করব। প্রথমত আমাদের পরিপাকতন্ত্রের একটা ডায়াগ্রামের উপর যদি আমরা ফোকাস করি, আমরা যদি আঁকার চেষ্টা করি, এখানে আমরা জানি এই জায়গাটা অর্থাৎ আমাদের মুখগহ্বর, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের সর্বপ্রথম ধাপ। অর্থাৎ আমরা যে মুখ দিয়ে খাবারটা গ্রহণ করি, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের একবারে ইনিশিয়ালি স্টেজ অফ ডাইজেশন। এই দেখো, এইখানে আমাদের পরিপাকতন্ত্রের এইখান থেকে শুরু হয়। আমরা জানি এই যে মুখগহ্বরের ঠিক এই জায়গা থেকে আমাদের একটি অন্ননালী নিচের দিকে নামবে, নিচের দিকে নামার পর এটা ঠিক এখানে এসে আমাদের বুকের ঠিক এই দিকে এসে আমাদের এই জায়গাতে একটা বিশেষ অঙ্গ তৈরি হবে, যেটাকে আমরা বলি পাকস্থলী। এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পর আমাদের পরিপাকতন্ত্রটি এরকম পেঁচানো নালিকায় পরিণত হয়। পেঁচানো নালিকায় আমরা জাস্ট অত ভালোভাবে আঁকতেছি না, জাস্ট বোঝানোর স্বার্থে আমরা বুঝাচ্ছি যে এখানে পেঁচানো নালিকা। এই পেঁচানো নালিকাটা এটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পর এইখান থেকে আমাদের বৃহদান্ত শুরু হয়। এখান থেকে আমাদের বৃহদান্ত শুরু হইল। এটা হচ্ছে আমাদের মলাশয় এবং এটা হচ্ছে আমাদের বায়ুছিদ্র। তো আমাদের যে পরিপাকতন্ত্রটা আছে, দেখো ভালো করে দেখো, প্রথমত আমাদের পরিপাকতন্ত্রের মুখগহ্বর। মুখগহ্বর মানে এটা হচ্ছে মুখগহ্বর। গহ্বর মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা, গহ্বর মানে হচ্ছে গর্ত। এই যে মুখের আমরা হা করলে আমরা দেখতে পাই মুখের ভিতরে একটা গর্ত আছে, এটা হচ্ছে আমাদের মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে পরিপাকতন্ত্রের কি কি অংশ আছে দেখো। প্রথমত আমরা যে খাদ্যগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করি বা সহজ ভাষায় বললে আমরা যে খাদ্যগুলোকে চাবাই, সেগুলোর জন্য আমাদের নিশ্চয়ই দাঁতের উপস্থিতি আছে।
দাঁত আছে। এখন তুমি তো সব সময় এই যে তুমি খাদ্যগুলোকে তুমি চাবাচ্ছ, চূর্ণ বিচূর্ণ করতেছো, তুমি কি এক জায়গায় রেখে চাবাচ্ছ? না, তুমি হয়তো কিছুক্ষণ এই পাশে চাবাচ্ছ, তারপর এই পাশ থেকে তুমি খাদ্যটাকে এই পাশে নিয়ে যাচ্ছ। তাহলে কে নিয়ে যাচ্ছে? তুমি কি হাত দিয়ে এরকম করে এই পাশে নিয়ে যাচ্ছ? না, আমাদের একটা এখানে মাসকুলার অর্গান আছে যেটাকে আমরা বলি জিহ্বা। কি বলি? জিহ্বা আছে। জিহ্বা কি করে? জিহ্বার কাজ হচ্ছে আমার খাদ্যবস্তুকে, এই যে আমার খাদ্যবস্তু যখন আমার চর্বণের সময় খাদ্যবস্তুকে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাওয়া, এই দিক থেকে এই দিকে নিয়ে আসা। বলতে পারি আমরা খাদ্যবস্তুকে আবার আমাদের এখানে আমাদের লালা তৈরি হয় জিহ্বার নিচে, আমাদের দেখবা প্রতিনিয়ত লালা তৈরি হচ্ছে, যে আমরা থুতু ফেলি, এগুলো কিন্তু আমাদের লালার অংশ। লালা তৈরি হচ্ছে, এই যে লালা আমার যে খাদ্য বস্তুটাকে আমি যখন চাবাই, চাবানোর পর এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে কি যে ভেজা ভেজা, ভেজা ভেজা কিভাবে হইলো? ভেজা ভেজা হইলো হচ্ছে আমার প্রতিনিয়ত এখানে যে আমার লালা তৈরি হচ্ছে, লালাটার সাথে সে মিক্স হয়, লালার সাথে মিক্স হয়। দেখো এখানে দুইটা অংশ, অনেকগুলো অংশ আছে। আমরা দাঁতের কথা বলছি, জিহ্বার কথা বলছি। উপরে ঠিক দাঁতের উপরের যে দাঁতের মাড়িগুলো, দাঁত আছে, দাঁতের মাড়ির পেছনে এই জায়গায় আমাদের একটা অংশ আছে একটু শক্ত, দাঁতের মাড়ির পর, উপরের দাঁতের মাড়ির পরে একটা অংশ আছে যেটা একটু শক্ত, যেটাকে আমরা বলি হার্ড প্যালেট বলি। হার্ড প্যালেট বলি। দেখো প্যালেট শব্দটা কি থেকে আসছে? প্যালেট শব্দটা আসছে আমাদের অস্থি, আমাদের মস্তিষ্ক, মাথার যে অস্থির কথা বলি, অনেকগুলো অস্থি আছে। অস্থির মধ্যে একটা অস্থির নাম হচ্ছে প্যালেটাইন। অস্থিটার নাম প্যালেটাইন। এই প্যালেটাইন অস্থি থাকার কারণে আমাদের এই অংশটার নাম হচ্ছে হার্ড প্যালেট। হার্ড প্যালেটের পরে দেখো উপরের মাড়ির এই শক্ত অংশের পরে এই অংশটা কিন্তু আমাদের নরম, এই অংশটা নরম, এটাকে আমরা বলবো তাহলে সফট প্যালেট। দেখো হার্ড প্যালেট, সফট প্যালেট, দাঁত, জিহ্বা। তারপর লালা গ্রন্থির কথা তো বলেছি, লালা আছে। দেখো এখানে যখন আমার খাদ্যটা আসলো, দেখো খাদ্যগুলো আসলো, খাদ্যগুলো আসার পর আমার কার সাথে মিশ্রিত হইলো? সালাইভা। সালাইভা মানে হচ্ছে লালা রস। কিসের সাথে? লালা রস। এই যে খাদ্যগুলো আসলো, চূর্ণ বিচূর্ণ হইল, সালাইভার সাথে মিশ্রিত হইল। মিশ্রিত হওয়ার পর এটাকে আমরা বলি বোলাস। দেখো খাদ্যবস্তু প্রথমে আসে, আসার পর আমার খাদ্যবস্তুটা মিক্স হয়, চূর্ণ বিচূর্ণ হয়, আমার সালাইভার সাথে যখন মিক্স হয় এই খাদ্যবস্তুটার নাম হয়ে যায় কি? বোলাস। পুরোপুরি আমাদের এখানে শোষণ হয় না, এখানে এখানে পরিপাক হয় না, এখানে পুরোপুরি পরিপাক হয় না। দেখো আমরা বলি আমাদের মুখগহ্বরে এই যে লালা থাকে, লালাতে আমাদের কিছু এনজাইম থাকে যেগুলো কিনা খাদ্যকে শোষণ করে। এই যে আমরা এতক্ষণ ধরে আমরা বললাম যে এখানে এক ধরনের চূর্ণ বিচূর্ণ হওয়া, এটা কিন্তু আমরা শুরুতে আমরা দুই ধরনের পরিপাকের কথা বলছি, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এই যে যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক মানে কি? একটা একটা বস্তুকে তুমি ভেঙে চুরে দিচ্ছ, এটা হচ্ছে যান্ত্রিকী কাজ। যেমন আমরা দাঁত দিয়ে, জিহ্বা দিয়ে আমরা খাদ্য বস্তুটাকে চূর্ণ বিচূর্ণ করলাম, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এই মুখগহ্বরে যান্ত্রিক পরিপাকটা হওয়ার পর আমার রাসায়নিক পরিপাক কি ঘটে? রাসায়নিক পরিপাক বলতেছে আমরা খাদ্য উপাদান, আমরা জানি খাদ্য উপাদানকে তিনটা ভাগে, মানে প্রধানত খাদ্য উপাদান তিনটা অংশ, মানে পরিপাক ধরন অনুযায়ী। যেমন আমরা জানি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, আমরা জানি খাদ্যের উপাদান হচ্ছে 6টি, তবু আমরা বেসিক আমরা পরিপাকের জন্য আমরা তিনটা উপাদানকে বেশিরভাগ প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্য। তো আমার এই তিন জাতের খাদ্যের মধ্যে আমাদের মুখগহ্বরে কোন জাতের খাদ্য, কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? আমরা বলি কার্বোহাইড্রেট। কোন জাতীয়? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। মুখগহ্বরে কেবলমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের আংশিক পরিপাক, অর্থাৎ পুরোপুরি পরিপাকটা মুখগহ্বরে ঘটে না। মুখগহ্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটে। তাহলে বলো কার্বোহাইড্রেট জাতীয়, আমরা বলতেছি এই যে আমাদের স্যালাইভাটা থাকে, এই স্যালাইভাতে আমাদের কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, যেটা কিনা মুখের ভিতরে আমার যে খাদ্যগুলো মিক্স হয় এটার সাথে কার্বোহাইড্রেট জাতীয়টাকে আংশিক পরিপাক ঘটায়, এবং পরবর্তী ধাপে যখন যাবে সে আস্তে আস্তে পরের পরিপাকগুলা ঘটবে। দেখো এইটার একটা আমরা উদাহরণ পাই কোথায়? মনে করো আমাদের অনেকের দাঁতে
মুখে গন্ধ থাকে কেন? এখন হয়তো হয়তো এমন বিষয়টা যে সে তোমার দাঁত ঠিক মতো ব্রাশ করে না, দাঁত ব্রাশ না করার ফলে কিছু, এই যে দেখো মনে করো সে ভাত খাইলো, ভাতে কি কার্বোহাইড্রেট না? এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা তার দাঁতের চিপায় চাপায় মুখের এখানে এখানে আটকে আছে। আটকে থাকার পর আমরা জানি এই কার্বোহাইড্রেটটা পরিপাক ঘটবে, পরিপাক ঘটার পর একটা খাদ্যবস্তু পরিপাক ঘটার পর কি ঘটে? এটা কিসে পরিণত হয়? একটা খাদ্যবস্তু পরিপাক ঘটার পর আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সে মলে পরিণত হয়ে যাবে। এখন যারা মনে করো ব্রাশ করে না, খাওয়ার পর দিনের পর দিন এরকম রাখে, তাদের মুখের এই যে দাঁতের চিপাই চাপাই যে ভাতের অংশগুলো থাকে, সেগুলো কিন্তু এক সময় আমাদের এই বিশেষ বিশেষ জিনিসে পরিণত হয়ে যায়, যার কারণে মুখে এত গন্ধ হয়। সাধারণত বিশেষ কিছু কারণ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমরা এইটা বুঝলাম, তাই না? কার্বোহাইড্রেট জাতীয় পরিপাক ঘটে মুখগহ্বরে। বাকি যে আমাদের যে প্রোটিন আছে, তারপর প্রোটিন আছে, লিপিড জাতীয় খাদ্য আছে, এগুলা কিন্তু আমার এগুলো পরিপাক ঘটে না মুখগহ্বরে। এগুলো এই কার্বোহাইড্রেট পরিপাক ঘটে, প্রোটিন এবং লিপিডের পরিপাক ঘটে না। দেখো আমরা খাদ্যবস্তুকে বোলাসে পরিণত করে ফেলছি। বোলাসে পরিণত করার পর খাদ্যবস্তুটা এখন কোথায় যাবে? খাদ্যবস্তুটাকে আমরা গিলে ফেলি। গিলে ফেলার পর দেখো এটার নাম হচ্ছে আমাদের অন্ননালী। এটার নাম কি? অন্ননালী। অন্ননালী, অন্ননালী দিয়ে খাদ্যগুলা এই খাদ্যপিণ্ডটা নামতেছে, নামার পর এইখানে আসলো। এটাকে আমরা বলছি কি? পাকস্থলী। কি বলছি? পাকস্থলী। পাকস্থলীতে আসলো। আসার পর পাকস্থলী এমন একটা জায়গা, এমন একটা থলে যেটা কিনা 2 লিটার পর্যন্ত, এটা আয়তনে বলতেছি, 2 লিটার পর্যন্ত আমার খাদ্যবস্তু সে ধারণ করতে পারে। ওর ক্ষমতা আছে 2 লিটার পর্যন্ত খাদ্য গ্রহণ করার। এখানে আসলো। আর এইখানে আমরা বলতেছি এখানে আমার এক ধরনের অ্যাসিড থাকে, যেটাকে আমরা এই যে হাইড্রোক্লোরাইড অ্যাসিড, যেটার নাম কি? HCl, হাইড্রোক্লোরাইড অ্যাসিড। এই অ্যাসিডটা এত তীব্র, আমরা যেই চায়ের চামচ ব্যবহার করি না, সেই চামচটা যদি আমার এই পাকস্থলীতে পড়ে, এই চামচটা আমার গলে যাবে, মানে অ্যাসিডের তীব্রতায়। এত তীব্র HCl অ্যাসিড আমার পাকস্থলীতে থাকে। এখান থেকে তোমার একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এত তীব্র একটা অ্যাসিড পাকস্থলীতে থাকে, আচ্ছা এই পাকস্থলী তো আমার এই যে আমার শরীরের মাংসপেশি, বিভিন্ন পেশি দিয়ে তৈরি, হ্যাঁ, আমার এই পেশিগুলো নষ্ট হয় না? পেশিগুলো নষ্ট হয় না মূলত এই কারণে যে এই পেশিগুলা, এই যে পাকস্থলীটার একটা আবরণ আছে, যেটাকে আমরা বলি মিউকাস আবরণ। যেটাকে আমরা কি বলি? মিউকাস আবরণ। মিউকাস জিনিসটা কি আমি বলি? মিউকাস হচ্ছে পিচ্ছিল পদার্থ। মিউকাস কি? পিচ্ছিল পদার্থ। মানে তুমি প্রাণীদের ক্ষেত্রে যত ধরনের পিচ্ছিল পদার্থ পাইবা, সবগুলোর নামই হচ্ছে মিউকাস। যেমন তুমি যদি বলো মাছের উপরে দেখবা একটা পিচ্ছিল পদার্থ থাকে, মাছ ধরলে দেখবা তোমার হাত পিছলা পিছলা লাগে, এটাও কিন্তু মিউকাস। মানে প্রাণীর ক্ষেত্রে আমরা যত ধরনের পিচ্ছিল পদার্থ পাবো ইন জেনারেল, সাধারণত সেটার নাম হচ্ছে মিউকাস। উদ্ভিদের ক্ষেত্রে এই নামটা একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে কি? মিউসিলেজ। যেমন তোমরা যারা এখন HSC প্রথম বর্ষে পড়ো, তারা অত জেনে থাকবে আমরা মালবেসি গোত্র পড়েছি। মালবেসি গোত্রের কচি কাণ্ড এবং পাতায় পিচ্ছিল মিউসিলেজ নামক পিচ্ছিল পদার্থ থাকে। ওই মিউসিলেজের কথা বলছি। আমরা শৈবালে আমরা পড়ছি, শৈবালে যখন বৃষ্টি হয় শৈবাল মিউসিলেজ ক্ষরণ করে, যার ফলে আমাদের রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, যা হোক, আমরা বলতেছি এই পিচ্ছিল পাকস্থলীতে এই পিচ্ছিল আবরণটা থাকার কারণে আমার HCl পাকস্থলী গাত্র মানে কি? গায়ে, ওর গায়ে কোনো ক্ষতিকারক মানে ক্ষতি করতে পারে না, হ্যাঁ। তো এই যে পিচ্ছিল পদার্থটা সে ক্ষতি করতে পারে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এইটা HClটা আমার এখানে আমার পাকস্থলীটাকে নিরাপদ, তখন কিন্তু আমার পাকস্থলীটা নিরাপদ। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আসতে পারে, মানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, যদিও বা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে খুব কমই আসে। সেটা হচ্ছে কি, মনে করো পাকস্থলীটা তো একটা মাংসের অংশ, তাই না? মানে আমাদের এই পাকস্থলীটা তো মাংস দিয়ে তৈরি হয়েছে। তোমার কাছে প্রশ্ন জাগতে পারে যে স্যার
কিছু কিছু মানুষ আছে যারা কাঁচা মাংস খায়, মানে খুব যে নিয়মিত খায় তা না, সব করে খায় হয়তো, অর্ধ তোমার সেদ্ধ খাবার খায়, মানে মাংসের কথাই যদি বলি, যেমন আমরা যে কাবাব খাই, এগুলো কিন্তু পুরোপুরি তোমার রান্না করা না, অর্ধ সিদ্ধের মতোই। তো এই যে এগুলো হজম হয়ে যাচ্ছে, তাহলে আমার পাকস্থলী নিজেও তো একটা মাংসের অংশ, সেটা কেন হজম হচ্ছে না? এই হজম দেখো, আমরা এখানে আমরা বলি আমাদের প্রোটিন, যেহেতু মাংস হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য আমাদের একটা বিশেষ এনজাইম আছে যেটাকে আমরা বলি পেপসিন এনজাইম। নাম কি? পেপসিন এনজাইম। এই পেপসিন এনজাইমটা আমার প্রথমত পেপসিনোজেন রূপে সে বের হয়। সে যখন তার পেপসিন ক্ষরণকারী যে সকল কোষ আছে সেগুলো থেকে সে পেপসিনোজেন রূপে ক্ষরিত হয়। ক্ষরিত হওয়ার পর সে পরবর্তীতে পাকস্থলীতে আইসে সে পেপসিনে পরিণত হয়, যার ফলে সে যে ওই কোষ থেকে বের হচ্ছে তখন পেপসিনোজেন ছিল, সে কোষের কোনো ক্ষতি করতে পারে নাই। যখন সে পাকস্থলীতে উন্মুক্ত হইল তখন সে পেপসিনে পরিণত হয়েছে, কিন্তু তখন আর কোনো ক্ষতি করার জায়গা নাই, তখন সে সরাসরি খাদ্যবস্তুকে পেয়ে যাচ্ছে, খাদ্যবস্তুকেই সে পরিপাক ঘটাচ্ছে। তার পাশাপাশি এই যে HCl এর কথা বললাম, HClটা কি করতে পারে? HCl এর কথা বলতেছি। HCl আমাদের যখন সে বের হয়, আমাদের পাকস্থলীতে কিছু বাইকার্বনেট পদার্থ থাকে, এই বাইকার্বনেট পদার্থগুলা HCl হচ্ছে একটা কি অ্যাসিড, বাইকার্বনেট হচ্ছে একটা কি ক্ষার। তো অ্যাসিড এবং ক্ষার আমার কি করলো, এটা প্রশমিত করে ফেলে। প্রশমিত করার ফলে আমাদের এই পাকস্থলীটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। যা হোক, আমাদের বোলাসটা এখানে নামলো, পাকস্থলীতে নামলো। দেখো, পাকস্থলীতে নামার ক্ষেত্রে আমার এই জায়গায় আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে কি, আমার পাকস্থলীর দুই জায়গায় এইরকম দুইটা গিট্টুর মতো অংশ আছে যেগুলোকে আমরা বলি স্প্রিংটার। স্প্রিংটার জিনিসটা কি? দেখো, নিশ্চয়ই একটা ব্যাগের উপরে আমরা একটা দড়ি দিয়ে বাইরে রাখি। দড়ি দিয়ে বাইরে রাখলে কি হয়? ওই ব্যাগটা থেকে কোনো বস্তু যাতে বের না হতে পারে। ঠিক একইভাবে তুমি খাবার খাইলা, প্রচুর পরিমাণে খাবার খাইলা, তুমি যখন এইরকম হওয়ার পর দেখা গেলো যে কি এখান থেকে খাবার সবগুলো বের হয়ে গেছে, তাহলে আমাদের খাদ্য গ্রহণের কোনো প্রয়োজনীয়তা এখানে কাজে আসবে না। তাহলে কি করা লাগবে? আমার এই জায়গায় এমন একটা জিনিস থাকা লাগবে যেটা আমার পাকস্থলীর ভিতরে যে খাবারগুলো আছে এগুলো গিট্টু দিয়ে রাখে। এই গিট্টু দিয়ে এই জায়গায় একটা পেশি বলয় আছে যেটাকে আমরা বলি স্প্রিংটার, বায়োলজিক্যাল টার্মে। এই স্প্রিংটার দেখো, এইটা হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটার, এটা হচ্ছে কি উপরে একটা হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটার, নিচে একটা আছে এটাকে আমরা বলি পাইলোরিক স্প্রিংটার। এই দুইটার কাজ হচ্ছে, দেখো এটার কাজ হচ্ছে এই যে খাদ্যবস্তু আমরা খাচ্ছি এটা আসা যাওয়া নিয়ন্ত্রণ করা, মানে আসবে তারপর বের হয়ে যেতে যাইতেই পারবে না, আমরা দিব না আনলেস বমি না হয়। বমি হইলেই কেবল এটা বের হতে দেয় খাদ্যবস্তুগুলো। তো এই আমার হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটার, এটা হচ্ছে কি পাইলোরিক স্প্রিংটার। স্প্রিংটারকে আমরা বলবো পেশি বলয়, বাংলায় বলবো পেশি বলয়। এটা যখন পেশিটা সংকুচিত হয় তখন এটা আমার মুখটা বন্ধ থাকে, পেশিটা যখন প্রসারিত হয় মুখটা খোলা থাকে তখন খাদ্যবস্তু অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারে। আরেকটা বিষয় আমরা জানি, পাকস্থলী একটা হচ্ছে পেশিবহুল অঙ্গ। পাকস্থলী একটা কি পেশিবহুল অঙ্গ। এর গায়ে মনে করো কিছু পেশি আছে এমন, কিছু পেশি আছে এমন, কিছু পেশি আছে এমন, মানে অনিয়তভাবে পেশিগুলো সজ্জিত থাকে। এই সজ্জিত থাকার ফলে কি হচ্ছে, দেখো আমার পাকস্থলী আমার এখানে নামলো, এখানে নামার পর রাসায়নিক বিশ্লেষণ বা রাসায়নিক পরিপাক তো ঘটবেই, তার পাশাপাশি এখানে আমরা জানি আরেক ধরনের পরিপাক ক্রিয়া আছে যেটাকে আমরা কি বলি, মেকানিক্যাল ডাইজেশন বা যান্ত্রিক পরিপাক। এই যে আমার পেশিটা আছে, পেশিটা কি করে, সংকুচিত হয়, এভাবে সংকুচিত, এভাবে সংকুচিত, এভাবে সংকুচিত, অনিয়তভাবে সংকুচিত হয়। অনিয়তভাবে সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে, খাদ্যবস্তুটা আমার এখানে আসার পর আমার দেখো এখানে আমার যে রসগুলো থাকবে, রসগুলো আলাদা একটা নাম আছে, আমি এটা বলবো। তার আগে আমি এটা বলি যে খাদ্যবস্তুটা অনিয়তভাবে সংকুচিত হওয়ার পর কি হচ্ছে, খাদ্যবস্তুটা আরো চাপা খায়া, মানে সে পিষ্ট হয়ে, পাকস্থলী সংকোচন প্রসারণের ফলে পিষ্ট হয়ে সে আরেকটা উপাদানে পরিণত হয় যেটাকে আমরা বলি কাইম।
দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমাদের এই যে আমাদের পাকস্থলীতে এক ধরনের রস নিঃসৃত হয়, HCl, তারপর বিভিন্ন এনজাইম, প্রোটিন, হ্যাঁ, এগুলো নিঃসৃত হয়ে সবগুলাকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। কি বলা হয়? গ্যাস্ট্রিক জুস বলা হয়। দেখো জুস, জুস মানে তো জানি একটা মিশ্রণ। গ্যাস্ট্রিক জুস, HCl, বিভিন্ন এনজাইম, প্রোটিন সবগুলা মিলে আমার কি তৈরি হলো? গ্যাস্ট্রিক জুস হলো। তারপর দেখো আমাদের এখান থেকে কি নামছে? বোলাস নামছে। কি নামছে? বোলাস। তো দেখো বোলাস, এই বোলাস যখন গ্যাস্ট্রিক জুসের সাথে মিলিত হয় তখন আবার সে পাকস্থলীর যান্ত্রিক পরিপাকের মাধ্যমে সে পিষ্ট হয়ে দেখো গ্যাস্ট্রিক জুস প্লাস বোলাস কি হয়েছে? টাইমে পরিণত হয়েছে। খাদ্যবস্তুটা পাকস্থলীতে খাদ্যবস্তু কিসে পরিণত হয়? কায়েমে পরিণত হয়। খাদ্যবস্তু কায়েমে পরিণত হয়। দেখো খাদ্যবস্তু তো কায়েমে পরিণত হইলই। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে কি তোমার যখন খিদা লাগে, আমাদের ব্রেইনের হাঙ্গার সেন্টার নামক একটা কেন্দ্র আছে যেখানে তোমার ক্ষুধা লাগার অনুভূতিটা তৈরি হয়। কিন্তু তোমার অনুভূতি হইলে আমাদের পেটে একটু খিদা লাগলে দেখা যায় কি একটু ব্যথা ব্যথা লাগে, যে খিদা লাগছে, একটু ব্যথা ব্যথা করে। কেন ব্যথা করে? আমার খিদা লাগলে তো আমার মনে করো মাথা ঘুরাইতে পারতো, মাথা ঘুরায় যদিও বা যে আমাদের যখন গ্লুকোজ শর্ট পরে মাথা ঘুরায়, অন্য সিনড্রোমও দেখা যাইতে পারতো। কেন আমাদের পেটে খিদে লাগলে পেটে ব্যথা ব্যথা অনুভূতি আসে? সেটা হচ্ছে কি, দেখো আমরা প্রথমে বলেছি এইটা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। আমাদের ঠিক এই জায়গায় আমরা বলেছি পাকস্থলী মাসকুলার। দেখো তোমার অনেকক্ষণ যাবার তোমার পাকস্থলীতে কিচ্ছু নাই, কোনো খাবার নাই, খালি। এই খালি বস্তুটা যখন অনেকক্ষণ ধরে নাই, HCl আছে, এটা কি করে? এখান থেকে সংকোচন হয়, মানে এই জায়গায় ঢেউয়ের মতো এরকম চলতে থাকে। এই জায়গায় সংকুচিত, এই জায়গায় প্রসারিত, এই জায়গায় সংকুচিত, এই জায়গায় প্রসারিত, এরকম একটা ঢেউ চলে। যেটা এই পেরিস্টালাইসিস প্রক্রিয়ায় এই জায়গা থেকে শুরু হয়, পাইলোরিক স্ফিংক্টার থেকে পেরিস্টালাইসিস প্রক্রিয়া, যার ফলে এই যে পাকস্থলীর সংকোচন প্রসারণ হচ্ছে। সংকোচন প্রসারণের ফলে কি হচ্ছে? আমার পেশিগুলো সংকোচন প্রসারণ হচ্ছে, তখন আমার ব্যথার অনুভূতি খালি। দুঃখিত, আমাদের কারেন্ট চলে গেছিল। আচ্ছা, যা হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এই যে সংকোচন প্রসারণটা পাকস্থলীর, তোমার খালি পাকস্থলীর সংকোচন প্রসারণ হচ্ছে বারবার, যার ফলে তোমার এই জায়গাতে ব্যথার অনুভূতি হচ্ছে। বুঝে আসছে? তারপরে দেখো আমাদের ঠিক এইখানে আমাদের আরেকটা বিশেষ অর্গান আছে যেটাকে আমরা বলি যকৃত। যকৃতের একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের এই পরিপাক ক্রিয়ায়, সেটা আমরা আলোচনা করব। তবে আমরা দেখো আমাদের এই যে এখানে যে খাদ্যবস্তু তৈরি হলো নাম হচ্ছে কাইনটা এই দিক দিয়ে নামার পর এইখানে আসলো। এখানে আসার পর আমরা দেখো যকৃতে, আমরা বলেছি যকৃতে একটা বিশেষ ভূমিকা আছে। যকৃতে দেখো, যকৃত থেকে যে এই রসটা নিঃসৃত হয়, রসগুলো আমার একটা বিশেষ থলে আছে, থলেতে জমা হয়। এটাকে আমরা বলি গল ব্লাডার। এটাকে আমরা কি বলি? গল ব্লাডার, যেমন পিত্তথলি বলি আর কি। পিত্তথলিতে যকৃতের ক্ষরণগুলা পিত্তথলিতে জমা হয়, এটাকে আমরা বলি পিত্ত রস বা বাইল প্রোডাক্ট বলি। এই পিত্ত রসগুলা আমার এদিক দিয়ে নামার পর আমি একটু এই জায়গায় মুছি, এই জায়গায় আমার আরেকটা পাতার মতো আরেকটা এইরকম, ঠিক এটা গঠনটা এমন পাতার মতো গঠন, একটা গ্রন্থি আছে, গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয়। তো এই দেখো অগ্নাশয়ের একটা নালী আছে, এই নালীর সাথে আমার এই যে পিত্তথলির নালীটা একসাথে মিলিত হয়ে তারপর আমার এই যে আমার মনে করে এটা আমার ক্ষুদ্রান্তের অংশ, এই ক্ষুদ্রান্তে মিলিত হবে। হ্যাঁ, অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে আমরা বলি এটা আমার ক্ষুদ্রান্তের সাথে মিলিত হইলো। জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে এই জায়গাতে ক্ষুদ্রান্তের সাথে আমার মিলিত হইলো। দেখো ক্ষুদ্রান্তের সাথে মিলিত হইল। এইখানে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি আমরা যে মনে করো পাকস্থলীটা পড়লাম, পাকস্থলীতে কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? দেখো আমরা মুখগহ্বরের কথা বলছি, কার্বোহাইড্রেট পরিপাক হয়, প্রোটিন এবং লিপিড পরিপাক হয় না। দেখো এই কার্বোহাইড্রেটটাই
পাকস্থলীতে এসে আর কার্বোহাইড্রেট পরিপাক ঘটে না, প্রোটিন আর লিপিড আছে এগুলা পরিপাক ঘটে। পাকস্থলীতে কিসের পরিপাক ঘটে? প্রোটিন আর লিপিডের পরিপাক ঘটে, কার্বোহাইড্রেটের পরিপাক ঘটে না। কেন ঘটে না? কারণ পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো এনজাইম নাই। প্রোটিন কেন পরিপাক ঘটে? কারণ এখানে প্রোটিন এবং লিপিড পরিপাককারী এনজাইম আছে। ঠিক একই প্রশ্ন যদি তোমাকে কেউ করে যে মুখগহ্বরে কেন প্রোটিন লিপিড পরিপাক হয় না, একই উত্তর যে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম মুখগহ্বরে নেই। আচ্ছা, এরপরে আসা আমরা বলতেছি এটা কাইমটা আমাদের পাকস্থলী থেকে আমাদের ক্ষুদ্রান্তে আসবে। ক্ষুদ্রান্তে আসার পর কি হবে? ক্ষুদ্রান্তে আমরা বলছি এই যে আমাদের যকৃত থেকে যে ক্ষরণটা আসে আমরা বলতেছি পিত্ত রস, এবং আমাদের অগ্নাশয় গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, সেগুলো আসবে পরিপাককারী এনজাইম প্রোটিন সহ। এগুলো আসার পর আমার ক্ষুদ্রান্তে যে কাইমটা নামে, কাইমকে সে কি করে? পরিপাক ঘটায়। ক্ষুদ্রান্তে কেবল পরিপাকই ঘটবে। ক্ষুদ্রান্তে কি ঘটে? পরিপাক ঘটে। পরিপাক ঘটে বিভিন্ন, যেমন দেখো আমার কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পরিণত হয়, লিপিড থেকে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, লিপিড থেকে আমাদের ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি হয়। হ্যাঁ, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড সম্ভবত। আচ্ছা, যা হোক, আমাদের এগুলো তৈরি হওয়ার পর এই খাদ্যবস্তুটা দেখো এই জায়গা থেকে আমার আস্তে 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 সংকুচিত প্রসারিত হয়। এই মানে তুমি খাবার খাইছো এখান থেকে খাবারটা পরিপাক হয়ে, দেখো ক্ষুদ্রান্ত মানে কি এইদিকে ছোট ছোট নালী যেগুলো আছে, ছোট নালীগুলো আছে, এগুলো হয়ে সে কিন্তু বৃহদান্ত পর্যন্ত যায়, এখানে যায়। এখন প্রশ্ন, সে এই জায়গায় খাদ্যটা দিল, এরা কিভাবে যায়? এই ব্যাপারটা হচ্ছে আমার খাদ্যটা এই যখন এখানে আসে তখন কি হয়? সংকোচন প্রসারণ ঘটে। পাকস্থলী বা পরিপাক নালীর সংকোচন প্রসারণটাকে আমরা বলি পেরিস্টালসিস। প্রক্রিয়াটার নাম কি? পেরিস্টালসিস। তো পেরিস্টালসিস প্রক্রিয়ায় মানে কি এক জায়গায় সংকোচন হয়, এক জায়গায় প্রসারিত হয়, এক জায়গায় সংকোচন হয়, ঢেউয়ের মতো চলে এটা। পেরিস্টালসিস প্রক্রিয়া আমার খাদ্যবস্তুটা এখানে আসে, এই দিক থেকে যাইতে শোষিত হয়, মানে এক জায়গায় সংকোচন প্রসারণের মাধ্যমে সে কোথায় আসে? আলটিমেটলি বৃহদান্তে আসে। দেখো, বৃহদান্তের গঠনের একটা বিশেষ লক্ষ্য আছে। দেখো, বৃহদান্তে কিন্তু আমরা এরকম গোল গোল অনেকগুলো অংশ আঁকছি, এগুলোকে প্রত্যেকটা অংশকে বলা হয় কোলন। তোমরা নিশ্চয়ই কোলন ক্যান্সারের নাম শুনেছ। কোলন ক্যান্সার মানে কি? এটার নামও কোলন, এই যে আমার গোল এটা আছে এটার নামও কোলন, এটার নামও কোলন, এটার নামও কোলন, প্রত্যেকটা অংশের নাম হচ্ছে কোলন। যে কোনো জায়গায় ক্যান্সার হইতে পারে। আচ্ছা, দেখো আমরা দেখতে পাচ্ছি খাদ্যবস্তু যখন আমার এই যে দেখো ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে আসলো, বৃহদান্তে আসার পর এই জায়গাতে আমাদের বিশেষ একটা থলের মতো অংশ আছে, অ্যাপেন্ডিক্স। নাম কি? অ্যাপেন্ডিক্স, মানুষের বিলুপ্ত প্রায় অঙ্গ। এই অ্যাপেন্ডিক্সে তোমরা নিশ্চয়ই অ্যাপেন্ডিসাইটের ব্যথার কথা শুনেছ, যে তীব্র ব্যথা, অ্যাকুয়েট পেইন। এই তীব্র ব্যথা হয় এখানে কেন হয় বলি? কোনো কারণে আমাদের কোনো খাদ্যবস্তু, অপ্রাচ্য খাদ্যবস্তু কোনো কারণে আমার যদি এই অ্যাপেন্ডিক্সের গাত্রে এই জায়গায় ভিতরে প্রবেশ করে যায়, তাহলে আমার এটা ভিতরে যাওয়ার ফলে সেখানে ইনফেকশন হয়ে আমার এটা ফুলে যেতে পারে। ফুলে যাওয়ার পর আমার এটা মানে এই জায়গাতেই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হওয়ায় মানে আমার তীব্র ব্যথা হবে। আবার আমাদের এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে ব্যাকটেরিয়া থাকে, বৃহদান্তে প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলো কোনো কারণে যদি আমার অ্যাপেন্ডিক্সের ভিতরে প্রবেশ করে, তার ফলে কি হইতে পারে? অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয়ে এটা ফুলে যাবে। ফুলে যাওয়ার ফলে মানে ফুলে যাইতে তোমার তীব্র ব্যথা হবে, প্রচুর ব্যথা। গ্রাহক আমরা বলতেছি এই ব্যথাটাই আসলে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা, যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস বলি। এটা করলে কি হইতে হয় তোমার? এটা কিন্তু আমাদের মানে কি তোমার বিলুপ্ত প্রায় অঙ্গ, গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নাই, যার কারণে আমরা এটা কেটে ফেলতে পারি। অ্যাপেন্ডিসাইটিস হইলে আমরা এই অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলতে পারি। তো কেটে ফেললে আমাদের ওই ব্যথাটা চলে যায়, আমাদের কোনো ক্ষতি হয় না। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের খাদ্যবস্তুটা এখানে আসে, খাদ্যবস্তু শোষিত হইতে এখানে আসে। বৃহদান্তের কাজ হচ্ছে, দেখো আর ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে সেই খাদ্যবস্তুকে পরিপাক ঘটানো, এবং এখান থেকে যত ধরনের পুষ্টিদ্রব্য আছে, গ্লুকোজ বলো, অ্যামিনো অ্যাসিড বলো, হ্যাঁ ফ্যাটি অ্যাসিড বলো,
এগুলো সবগুলা সে এখান থেকে শোষণ করে রক্তনালীর মাধ্যমে, দেখো এই যে আমরা ক্ষুদ্রান্তগুলো আঁকছি না, ক্ষুদ্রান্তের গায়ে কিন্তু অনেক রক্তনালী, এই রক্তনালীর মাধ্যমে সবগুলা আমার কিন্তু এখানে আসে যকৃতে। যকৃতে আসার পর যকৃতে প্রসেস ঘটে, সে কি গ্লুকোজগুলোকে প্রক্রিয়াজাত করবে নাকি সরাসরি রক্তে দিয়ে দিবে, মানে সারা দেহে প্রবাহিত হওয়ার জন্য প্রক্রিয়া করে সে পাঠায়, সে তার মতো করে পাঠায়। যা হোক, আমরা যেটা বলতেছি বৃহদান্তে এসে কিন্তু পরিপাক সামান্যই ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার এখানে শোষণ ঘটে। বৃহদান্তে পরিপাকের তুলনায় বেশিরভাগই ঘটে কি শোষণ। এখানে দেখবা আমাদের যেই খাদ্যবস্তুটা থাকে, খাদ্যবস্তুটা আমার এখানে তোমার পানি, যত ধরনের উপাদান থাকে বেশিরভাগ পানি আমার বৃহদান্তে এসে শোষণ ঘটে। তো দেখো আমার ঠিক সেম প্রসেসে ওই যে খাদ্যবস্তুটা তোমার এখানে আসলো, এখান থেকে কিভাবে এখানে যাবে, ওই একই প্রক্রিয়া, পেরিস্টালসিস প্রক্রিয়ায় এটা সংকুচিত হয়, এটা প্রসারিত হয়, এটা সংকুচিত হয়, এটা প্রসারিত হয়, এভাবে করতে করতে সেই দিক দিয়ে এসে আমার মলাশয়ে জমা হবে। মলাশয়ে জমা হওয়ার পর আমার যখন এক সময় মল বেশি হবে, তখন আমাদের ব্রেইনে একটা সিগন্যাল যাবে যে তোমার মল যথেষ্ট পরিমাণ হয়েছে, তুমি এবার ত্যাগ করে ফেলো। যখন আমাদের মলাশয় থেকে আমাদের এই বায়ুছিদ্র পথে আমাদের মলগুলা পরবর্তীতে বের হয়ে যায়। দেখো মলগুলো যখন বের হয়, এগুলো কিন্তু দেখো আমাদের প্রচুর, আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে বৃহদান্তে খাদ্যবস্তু থেকে বেশিরভাগ পরিমাণ পানি শোষিত হয়। এখন তুমি যদি আমরা জানি প্রতিদিন একজন মানুষের স্বাভাবিকভাবে দিনে একবার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একবার আমাদের মল ত্যাগ করার প্রয়োজন হতে পারে। তুমি যদি দুই দিন না করো, 3 দিন না করো, তাহলে কি হবে, তোমার মলগুলো এখানে জমা হয়েছে, জমা হওয়ার পর কি হচ্ছে, মলগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত তোমার পানি শোষিত হয়ে যাচ্ছে। পানি শোষিত হয়ে যাওয়ার পর কি হবে, তোমার মলগুলো কিন্তু ধীরে ধীরে খুব শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটাকে আমরা বলি ওই যে কোষ্ঠকাঠিন্যের মতো। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তুমি যদি মল এখানে ধরে রাখো। আরেকটা বিষয়, আমাদের খাদ্যবস্তু, এই যে আমরা বলছি যে এখানে আমাদের প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে, যেমন তুমি দেখো বায়োগ্যাস প্ল্যান্টে ব্যাকটেরিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে কিন্তু মিথেন গ্যাস তৈরি করে। আমাদের এখানেও সেম প্রসেস, সে ব্যাকটেরিয়া আমাদের খাদ্যবস্তুগুলায় জৈব উপাদানগুলোকে সে পচায়, বা আমরা বলি গাজন প্রক্রিয়ায়, সেইখান থেকে কিন্তু মিথেন গ্যাস তৈরি করে। এই যে আমরা মাঝে মাঝে পারমাণবিক বোমা মারি, এইটা কিন্তু আমাদের মিথেন গ্যাসের এই ব্যাকটেরিয়ার কাজের ফল। তারপর দেখো আমার আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার যে আমাদের মলে এমন গন্ধ হয় কি, তীব্র গন্ধ হয়? মূলত আমাদের মল যখন তৈরি হয় তখন আমাদের এখানে হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস আছে। এই হাইড্রোজেন সালফাইড নামক গ্যাসের উপস্থিতির কারণে আমার খাদ্যবস্তু যখন বিশ্লেষিত হয়, পরিপাক হয়, তখন এখানে হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস তৈরি হয়। এই গ্যাসটা আমাদের কিন্তু মলের সাথে মিশ্রিত আছে, যার কারণে মলে আমাদের এই ধরনের উৎকট গন্ধ, অসহ্যকর গন্ধ তৈরি হয়। এই মলে এই হাইড্রোজেন সালফাইডের কারণে, মিথেন গ্যাসের কারণে সব কিছু মিলে। তুমি যদি মলকে আটকায় রাখো, তোমার কিন্তু বেশি পরিমাণে হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, বেশি পরিমাণে মিথেন তৈরি হবে। হ্যাঁ, কেউ যদি একটানা 2 দিন যদি সে মলত্যাগ না করে, তার দেখা দেখি সে ঘন ঘন পারমাণবিক বোমা মারে। তো এর মূল কাহিনী হচ্ছে তার এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হচ্ছে, যার কারণে একটা একটা তীব্র গন্ধ তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু তার এগুলো তৈরি হচ্ছে। যাই হোক, আমরা শর্টলি জাস্ট আমাদের পরিপাক ক্রিয়াটা একটু বর্ণনা করলাম, পরিপাক প্রসেসটা। আমরা কিন্তু কিভাবে পরিপাক হয়, কার্বোহাইড্রেট কিভাবে পরিপাক হয় এগুলো বলি নাই, প্রোটিন কিভাবে পরিপাক হয় এগুলো বলি নাই। জাস্ট আমরা ব্রিফলি আমাদের পরিপাক তন্ত্রটা নিয়ে একটু আলোচনা করলাম। এটা ছিল আজকের ক্লাস। আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব আমাদের এইচএসসির সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করার জন্য, এবং জুলজির টপিকস ওয়াইজ
টপিকস ওয়াইজ আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে এগুলো সিলেবাসের মধ্যেই হবে, জুলজির সিলেবাসের মধ্যেই হবে। আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য। পাশাপাশি আমরা যেহেতু জুলজি নিয়ে পড়াশোনা করছি, তো জুলজিক্যাল বিভিন্ন বিষয় আছে, সেগুলা ব্যাখ্যা করার জন্য আমরা এই ধরনের ভিডিও লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা একটা নতুন একটা পথে যাত্রা করছি, আশা করি তোমাদের সবাইকে পাশে পাবো। আজকের এইটুকুই, সবাই দোয়া করবো আমার জন্য, যেন আমরা এই পেজটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।